জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, এই অঞ্চলকে গরিব করে রাখা হয়েছে। উত্তরবঙ্গকে সৎভাই করে রাখা হয়েছে। 10 দলীয় জোট নির্বাচিত হয়ে সরকার গঠন করলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। শুক্রবার পঞ্চগড়ের চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় ভোট ডাকাতি, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মাহবুব সৈকতের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত এবং 10 দলীয় জোট প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ের চিনিকল মাঠে জনসভায় যোগ দেন জামাত আমির। দেশের উত্তরাঞ্চলের প্রতি বিগত সরকারগুলো বৈষম্যমূলক আচরণ করেছে মন্তব্য করে জামাত সরকার গঠনের সুযোগ পেলে এই অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। প্রধান অতিথির বক্তব্যে জনগণের রায় পেলে 64 জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন জামাত আমির। দাবি করেন জনগণই তাদের কার্ড। স্বাস্থ্যসেবার জন্য হন্যে হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়। এ সামর্থ্য সকলের নাই। যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এই অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18 কোটি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লা সহ 10 দলের অন্য প্রার্থীদের প্রতীকেও ভোট চান ডাক্তার শফিকুর রহমান। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। নির্বাচনী এই জনসভায় জামাত, এনসিপি সহ উত্তরাঞ্চলে নির্বাচন করা 10 দলের প্রার্থী এবং নেতারাও বক্তব্য রাখেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের জনসভায় ভাষণ দিচ্ছেন জামায়াত আমির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ভিত্তিকভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি। আমাদের বিশ্বাস, এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না। আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ পুনর্বাসন করতে পারেন না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই, আলোকিত বাংলাদেশ করতে চাই। শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই। এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, লিচু উৎপাদন হয়, তাড়াহুড়া করে বিক্রি করতে হয়। আমি আগেই বলেছি এর সংরক্ষণ আর করা হবে এবং সেখানে আরো উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। কি ইন্ডাস্ট্রি? আমের রস, লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয়। আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায়, কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে। এই জন্য সে তার উৎপাদিত ফলের সঠিক মূল্য পায় না। মাঝখানে মধ্যস্বত্বভোগীদের পেট মোটা হয় খাইতে খাইতে। আমরা এখানে তৃণমূলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলব। লাভ দুটি হবে, কৃষকরা উৎসাহিত হবে উৎপাদনের ক্ষেত্রে।
আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের। আমরা 3টা জিনিস সকল টাউনে, বড় টাউনে নিশ্চিত করতে চাই। উন্নত স্বাস্থ্য সেবা, এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে, আপনাদের সম্পদ দিয়ে, বাংলাদেশের কোনো জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁও, নাই পঞ্চগড়ে। দর্শক, এতক্ষণ দিনাজপুর থেকে দেখছিলাম জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চল দিয়ে নির্বাচনী সফর শুরু করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, জামায়াত আমিরের সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন, তার এরপরের কর্মসূচি কি আমাদেরকে জানান। হ্যাঁ হাফিজ, আসলে যেমনটা আপনি জানতে চেয়েছেন, যে আপনি জানেন যে দুদিনের সফরে আজকে প্রথম দিন জামাতে ইসলামীর যে আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু সকালে পঞ্চগড়ে হেলিকপ্টার যোগে এসে এবং সেখানে সকাল 11টায় কিন্তু সেখানে যে জামাতের আয়োজনে যে জনসভা, যেখানে 10 দলীয় জোটের যে নেতাকর্মীরা সেই জনসভায় কিন্তু আমরা দেখেছি যে কথা বলেছেন, এবং এরপরে বেলা 2টার পরে কিন্তু যে দিনাজপুর রয়েছে গোরে শহীদ ময়দান, সেখানে তিনি কথা বলেছেন। এরপরে কিন্তু যেটি প্রোগ্রাম রয়েছে আমরা জেনেছি যে বিকেল 4টায় কিন্তু সেখানে, অর্থাৎ বিশেষ করে ঠাকুরগাঁয়ে কিন্তু জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপরে কিন্তু বিভাগীয় শহর রংপুরে কিন্তু তিনি সন্ধ্যা নাগাদ এখানে এই জনসভায় কিন্তু নির্বাচনী যে প্রচারণার উদ্দেশ্যে যে জনসভাগুলোই তিনি যোগদান করবেন। তবে এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের যে পাবলিক লাইব্রেরি মাঠ। এই পাবলিক লাইব্রেরি মাঠ কিন্তু আমরা দেখছি যে যেহেতু আজকে জুমার নামাজের দিন, জুমার নামাজের পর থেকেই কিন্তু নেতাকর্মীদের বাড়তি একটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ইতিমধ্যে এই যে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কিন্তু তারা ইতিমধ্যে এই যে জনসভাস্থলে কিন্তু তারা আসছেন, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে যে রংপুরের 6টি সংসদীয় আসন রয়েছে, 10 দলীয় জোটের যে আসনগুলো রয়েছে, সেই আসনের যারা প্রার্থী রয়েছেন, কর্মী সমর্থকরা যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে আসতে শুরু করছেন। যেহেতু সন্ধ্যার পরে মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে, হয়তোবা আর কিছুক্ষণ পরে যে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 7 জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিতে ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়ায় প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। একই সঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে 16 ঘন্টায় 7টি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন তারেক রহমান। এদিকে আজ সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। 10 দলের জনজোয়ারকে ভয় পাচ্ছে বিএনপি, তাই জনমনে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে দলটি বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ ইসলাম। রাজধানীর শাহজাদপুরের বাসতলায় সংক্ষিপ্ত সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণার শুরুর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপির এই নেতা জানান, ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর শাহজাদপুরের বাসতলায় ঢাকা 11 আসনের 10 দল মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুর আগে এই সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশ থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এনসিপির আহ্বায়ক জানান, 10 দলের জনজোয়ারকে ভয় পাচ্ছে একটি দল। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। 10 দলীয় ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে উল্লেখ করে তিনি জানান, অতীতের মতো আর ভোট ডাকাতির সুযোগ পাবে না কোনো দল। ভোট কেন্দ্র দখলের যদি পয়তারা থাকে,
সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এবার ভোট দিতে আসব, আমরা ভোট কেন্দ্র পাহারা দিব এবং জনগণের প্রকৃত বিজয়ে আমরা ছিনিয়ে নিয়ে বাংলাদেশকে, মানুষকে বিজয়ী অর্জন করব। পরে নাহিদের নেতৃত্বে বিশাল গণমিছিল বের করে 10 দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে শেষ হয়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। প্রচারের দ্বিতীয় দিন সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রচারণা চালিয়েছেন। ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক ও ঢাকা 6 আসনে ইশরাক হোসেন গণসংযোগ করেছেন। এ সময় কর্মসংস্থান সৃষ্টি, দেশের মানুষকে স্বাবলম্বী করা সহ বিএনপি ক্ষমতায় গেলে নানান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। প্রতীক বরাদ্দের পর দ্বিতীয় দিন শুক্রবার ছুটির এই দিনে সংসদ সদস্য প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সকল সমস্যা সমাধান করার আশ্বাস দেন প্রার্থীরা। রাজধানীর মিরপুর 12 এর বিভিন্ন এলাকায় ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন। মাদক চাঁদাবাজিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, শিক্ষা খাতকে বিশেষ নজরদারি করা হবে, এছাড়া বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান আমিনুল হক। আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ, আমি যেই পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, এগুলো পরিকল্পনা আমি দীর্ঘদিন ধরে কাজ করে এই পরিকল্পনাগুলো নিশ্চিত করেছি এবং এগুলো আল্লাহর রহমতে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব এবং প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অন্যদিকে বংশাল থানাধীন সিরটুলা স্কুলের সামনে থেকে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেন। গণসংযোগের শুরুতে সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দরিদ্র বিমোচনে কাজ করবেন তিনি। আগামী 1 বছরে কতগুলো কর্মসংস্থান আমরা করতে চাই এবং সেটা কিভাবে আমরা করতে চাই এবং কিভাবে আমরা বিভিন্ন যারা উদ্যোক্তা রয়েছেন, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, তাদেরকে আরও ফ্যাসিলিটেট করে সেখানে তারাও যাতে কর্মসংস্থান করতে পারে, এই ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে। নারীদের ক্ষমতায়নের ব্যাপারেও আমাদের ব্যাপক সেখানে পরিকল্পনা রয়েছে, তার মধ্যে ফ্যামিলি কার্ড, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। রাজধানীর বাড়িধারা এলাকায় আছেন আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, নির্বাচনী প্রচারণা, ভোটের আমেজ কেমন দেখছেন আমাদেরকে জানান। রাজধানীর বাড়িধারা এলাকায় আপনি জানেন যে গতকাল থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। গতকাল সকাল থেকেই কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনে যে আসন রয়েছে সেই আসনগুলোতে প্রচারণা চালিয়েছেন এবং এদিকে বিএনপির যে চেয়ারম্যান তিনি কিন্তু গতকাল সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি আজকে ভোররাতে ঢাকায় এসে পৌঁছেছেন। সারা রাতে বলা যায় যে তিনি বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় নির্বাচনী সমাবেশ করেছেন। এদিকে আজকেও দেখেছি আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন। এই সময় প্রার্থীরা ভোটারদেরকে বিভিন্ন ধরনের আশা দিয়েছেন যে বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে এলাকাগুলোতে সেই সমস্যার সমাধান তারা করতে চান এবং সমাধান তারা করবেন, এমনটি আশ্বাস দিয়েছেন। দেখা যাচ্ছে এর মধ্যে আমরা যে গ্যাসের সমস্যা, পানির সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিয়েছেন। এছাড়া তারা যেমনটি বলেছেন তারা যদি নির্বাচিত হয় তাহলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে কাজ করবেন তারা। এদিকে শিক্ষা খাতকে বিশেষায়িত করা হবে, বিশেষভাবে নজর দেওয়া হবে এমনটি জানিয়েছেন। এছাড়া বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে এমনটিও জানিয়েছেন প্রার্থীরা। এদিকে সকাল আমরা দেখেছি মিরপুরে বিএনপি প্রার্থী আমিনুল হক প্রচারণা চালিয়েছেন। এছাড়া রাজধানীর বংশালে বিএনপির আরেক প্রার্থী ইশরাক হোসেনও প্রচারণা চালিয়েছেন। এছাড়া রাজধানীর বাড্ডা এলাকায় এনসিপির যে আহ্বায়ক
তিনি 10 দলীয় জোটের পক্ষ থেকে যে নির্বাচন করছেন তিনিও তার প্রচারণা তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন। এদিকে একই এলাকায় এখন শুরু করবেন বিএনপির যে প্রার্থী রয়েছে কাইয়ুম, তিনি মূলত তার প্রচারণা চালাবেন এই বাড়িধারা এলাকা থেকে। এদিকে প্রার্থীরা যেমনটা বলছেন যে সকল সমস্যা সমাধান করা হবে এমনটি আশ্বাস দিয়েছেন, এবং ভোটাররা যেমনটা বলেছেন যে তাদের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে যে সমস্যা তারা জর্জরিত সমস্যা তারা পড়ছেন, এই সমস্যাগুলো যারা সমাধান করবেন এমন লোককে তারা বেছে নেবেন। এই ছিল রাজধানীর বাড্ডা থেকে ভাটা থেকে আমার কাছে সর্বশেষ বাড়িধারা থেকে। খালিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, খালিদ ভাইয়ের আগমন, খালিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। দুনিয়া আছে নেই তোমার কোনো মার্কা দুনিয়া সেই মার্কা দাড়ি পাল্লা 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 আমরা আসলে একটু চেষ্টা করবো একটু জানতে চাইবো যে আসলে ঢাকা 17 আসলে গুরুত্বপূর্ণ একটি আসন আসলে গুলশান বনানী এলাকা নিয়ে। তো আপনি আসলে দীর্ঘদিন যাবত কাজ করছেন, আপনি এই কার্যক্রম নিয়ে কতটা আশাবাদী আমাদেরকে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, ঢাকা 17 আসন অবশ্যই বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, আর বিশেষভাবে এখন আমার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি আরও বেশি গুরুত্বপূর্ণ। তো আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবং জনসমর্থন বিভিন্ন জায়গায় দেখে আপনারাই বিবেচনা করবেন যে আমি কতটা আশাবাদী। আমি মনে করি যে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হব। আরেকটা বিষয় একটু জানা ছিল যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি আসলে দীর্ঘদিন আসলে তিনি দেশের বাইরে ছিলেন, এখন এসেছে, তাকে নিয়ে একটা আসলে মিডিয়া সহ সব জায়গায় একটা ক্রেজ তৈরি হচ্ছে। তো আপনি সেই ক্ষেত্রে কতটা কনফিডেন্স বা আপনি আপনার কাজ দিয়ে জনগণের আসলে নিয়ে আপনি কতটা কনফিডেন্স একটু যদি জানেন। এটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে এখন তো আর আগের মতো এক জায়গার কথা আরেক জায়গায় বললে যে আপনি বিশ্বাস করবেন তা না। যেমন আপনি সকালে খেয়ে এসছেন, দেখা যাচ্ছে যে ভাত, আমি বললাম না আপনি রুটি খেয়েছেন, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না। এখন মিডিয়ার মাধ্যমে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে কেমন জনসমর্থন, কেমন গণমানুষের সমাগম হচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন 2টা সমাবেশ হয়েছে, একটা মিরপুরে হয়েছে একটা আসনের, আর একটা বিভাগীয় সমাবেশ হয়েছে। সুতরাং সেখানে কেমন জনসমর্থন সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে দলটা। কারণ এই দলটা তো দীর্ঘদিন যাবৎ নাই, তারপরে 5ই আগস্টের পর থেকে সেই পুরনো যে রাজনীতির ধারা তারা সেদিকেই যাচ্ছে, তারা ভূমিকম্প নিয়ে আছে, তারা সেই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা নিয়ে আছে। সুতরাং যদি তারা সেদিকে যায় তাহলে অবশ্যই এই দেখছেন আপনারা সাধারণ মানুষে যাচ্ছে চারিদিকে, শুধু সারা বাংলাদেশ দাঁড়িপাল্লা। যেমন এই 5টা ইউনিভার্সিটিতে শুধু বিজয় না, ভূমিধস বিজয় হচ্ছে, এই জাতীয় সংসদ নির্বাচনেও ঠিক এভাবেই ভূমিধস বিজয় হবে, শুধু বিজয় হবে না এবং আমরা প্রত্যেকটা আসলে বিজয়ী হবে। আমরা কিছু ভোটে ব্যবধানে অবশ্যই হারাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন সেখানেই যাবেন জনসমর্থন, আমরা একটু আজকে গেলাম সেখানে। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে আছেন আমাদের
সহকর্মী রাকিব হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, বাণিজ্য মেলায় কেনাবেচা এবং দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ হাফিজ আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আমরা বাণিজ্য মেলা, যেটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আসলে একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ আমরা জানি মাসব্যাপী যে বাণিজ্য মেলা, আমরা এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 দিন পরে আসলে বাণিজ্য মেলা শুরু হয়েছে, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণেই এই 3 দিন দেরি হয়েছে। তারপরও আমরা যতটুকু দেখতে পেরেছি যে এখন কিন্তু শেষ সপ্তাহে চলছে। এই শেষ সপ্তাহে যদি একটু আমি দেখাতে চাই, আমি যে বাণিজ্য মেলায় রয়েছে, এখন আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে মানুষ প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। আসলে দুপুরের পর থেকেই কিন্তু মানুষের চাপ বাড়ছে, এবং শুধু মানুষ আসছে তা নয়, এখানে কিন্তু তারা ক্রেতা রয়েছে প্রচুর, তারা কেনাকাটা করছেন। আমরা জানি যে বাণিজ্য মেলার শেষ দিকে প্রত্যেকটা পণ্যেই কিন্তু কিছুটা ডিসকাউন্ট দিয়ে থাকেন, এবং সেই সারকে লক্ষ্য করেই তারা সেই ডিসকাউন্টে পণ্যটি পেয়ে যাচ্ছেন। বিশেষ করে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু বিদেশি স্টল এবং প্যাভিলিয়ন রয়েছেন। মানুষ বিদেশি স্টলগুলোতেই বেশি ভিড় করছেন, কারণ এখানে একই ছাদে একই জায়গায় এতগুলো বিদেশি স্টল রয়েছেন, যেখান থেকে ক্রেতারা তাদের নিজেদের পছন্দ মতো পণ্যটি কিনতে পারছেন। এই জন্য আসলে ক্রেতারাও খুশি, আর বিক্রেতারাও যে বিষয়গুলো বলছেন যে প্রথম দিকে বেচাকেনা কিছুটা কম হলেও কিন্তু এখন শেষের দিকে এসে বেচাকেনা বেড়েছে, যার কারণে তারা কিন্তু খুশি, এবং তারা আশা করছেন যে শুধু আসলে তারা এই মেলায় অংশগ্রহণ করেছেন অনেকেই শুধু বেচা বিক্রির জন্য না, তারা কিন্তু তাদের পণ্যের একটি ডিসপ্লে দেওয়ার জন্য কিন্তু এই মেলাটিতে এসছেন। এবং সেই হিসেবে আমরা বলতে পারি পুরো মেলায় কিন্তু এখন জমজমাট হয়ে উঠছেন ক্রেতা, দর্শনার্থী, এবং যারা রয়েছেন তারা কিন্তু এখন পুরো মেলা জুড়েই কিন্তু সরগরম করছেন। মেলায় এখনও তিল ধারণের ঠাঁই নেই দুপুরের পর থেকেই, যেহেতু আজকে ছুটির দিন, আরও কিছুদিন রয়েছে, তারপরও আমরা দেখতে পেয়েছি যে মেলায় তিল ধারণের ঠাঁই নেই। এখানে সব বয়সের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসছেন, এবং তারা তাদের নিজেদের পণ্যের পছন্দের পণ্যটি তারা কিনে নিচ্ছেন, এবং অনেকটা সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে তারা অনেকটাই খুশি হচ্ছেন। কারণ এখানে আমরা প্রত্যেকটি দোকানেই দেখতে পেয়েছি কিছুটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু পণ্যগুলো বিক্রি হচ্ছে, সেই ডিসকাউন্ট মূল্যে পণ্যটি তারা কিনতে পারছেন। আসলে এত বেশি ডিসকাউন্ট বিভিন্ন প্রোডাক্টের উপরে, আসলে কোনটা ডিসকাউন্ট এবং কোনটা আসলে বাইরের চেয়ে এখানে যে মূল্যের যে পার্থক্য, সেই বিষয়টি কিন্তু অনেকেই তারা মূল্যায়ন করতে না পেরে তারা এখানে সেই ডিসকাউন্টে খুশি হয়ে কিন্তু পণ্যগুলো কিনছেন। অর্থাৎ সামনের দিনগুলোতে আরও যে কয়েকটি দিন রয়েছে, সেই দিনগুলোতে মেলায় বেচা কেনা বাড়বে এমনটি প্রত্যাশা করছেন এখানকার আয়োজকরা, এবং মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা ভালো রয়েছেন, এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে তারা কেনাকাটা করতে পারছেন এবং তাদের নিজেদের পণ্যটি বেছে নিতে পারছেন। হাফিজ। রাকিব, আপনাকে ধন্যবাদ।